2008 সালের 6 মার্চ থাইল্যান্ডের ব্যাংককের 5 তারকা সোফিটেল হোটেলের 27 তলার একটি কনফারেন্স রুম। টেবিলের একপাশে বসে আছে কলম্বিয়ার কুখ্যাত গেরিলা সংগঠন ফার্কের 2 শীর্ষ প্রতিনিধি। তারা এসেছে অস্ত্র কিনতে। টেবিলের অপর পাশে বসা লোকটিকে তারা বলল, আমাদের এমন অস্ত্র চাই যা দিয়ে আমেরিকার হেলিকপ্টার আকাশেই ধ্বংস করা যাবে। আমেরিকান পাইলটদের মরতে দেখতে চাই আমরা। টেবিলের অপর পাশে বসা লোকটি একটুও চমকালো না, না দ্বিধা না ভয়, মুচকি হাসলো। এরপর খুব ঠান্ডা গলায় বলল, ইয়েস, দে আর অলসো মাই এনিমি। এরপর তিনি একটি নোটপ্যাড নিয়ে $12 মিলিয়ন একটি ওয়েপন লিস্ট করলেন। লিস্টে কি ছিল জানেন? 700 থেকে 800 সারফেস টু এয়ার মিসাইল, 5000 AK-47 রাইফেল, 1 কোটি রাউন্ড গুলি আর C4 এক্সপ্লোসিভ। ডিল ফাইনাল। কিন্তু লোকটি ঘুণাক্ষরেও টের পায়নি তার সামনে ওই 2 গেরিলা নেতা আসলে ফেক। তারা মার্কিন ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন বা DEA এর আন্ডারকভার এজেন্ট। মুহূর্তের মধ্যেই থাই পুলিশ এবং আমেরিকান এজেন্টরা দরজা ভেঙে ভেতরে ঢুকল। গ্রেপ্তার হলেন আধুনিক ইতিহাসের সবচেয়ে দুর্ধর্ষ আর্মস ডিলার, যাকে পশ্চিমা গোয়েন্দারা নাম দিয়েছিল মার্চেন্ট অফ ডেথ বা মৃত্যুর সওদাগর। তিনি ভিক্টর বাউট, যেই লোকটাকে ধরার জন্য আমেরিকা বছরের পর বছর চেষ্টা করেছে, ঢেলেছে কোটি কোটি ডলার। কিন্তু টুইস্ট হলো 2003 সালের ইরাক যুদ্ধের সময় খোদ আমেরিকাই কিন্তু এই লোকটির শরণাপন্ন হয়েছিল। আমেরিকা বাধ্য হয়েছিল এই মোস্ট ওয়ান্টেড স্মাগলারের শ্যাডো ফ্লিট বা ছায়া বিমান বহরকে মিলিয়ন মিলিয়ন ডলারের কন্ট্রাক্ট দিতে। ভাবতে পারেন, আমেরিকার কাছে যে মোস্ট ওয়ান্টেড, তাকেই আবার আমেরিকা নিজের কাজে লাগাতে বাধ্য হয়েছিল। তাহলে সে কী জিনিস একবার ভেবে দেখুন। আমেরিকা তাকে জেলে ভরেছিল, কিন্তু 2022 সালে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কেন একজন সাধারণ আমেরিকান বাস্কেটবল খেলোয়াড়ের বিনিময়ে এই ভিক্টর বাউটকে ছাড়িয়ে নিতে মরিয়া হয়ে উঠেছিল? কে এই ভিক্টর বাউট? একজন সাধারণ অস্ত্র ব্যবসায়ী, স্মাগলার, নাকি রাশিয়ান ইন্টেলিজেন্স এজেন্সি জিআরইউ-এর এমন এক ডার্ক অ্যাসেট যার কাছে লুকিয়ে আছে বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তিগুলোর নোংরামের সব গোপন চুক্তি দলিল? আসুন শুরু করি সেই গল্প। 1991 সাল। পৃথিবীর মানচিত্র থেকে চিরতরে মুছে গেল এক সময়ের পরাশক্তি সোভিয়েত ইউনিয়ন। সৃষ্টি হলো এক জিওপলিটিক্যাল শূন্যতা বা ভ্যাকিউম। এক সময় সুপার পাওয়ার সোভিয়েত ইউনিয়নের বিশাল বিশাল মিলিটারি বেস, হাজার হাজার টন অত্যাধুনিক অস্ত্র আর রানওয়েতে পড়ে থাকা দৈত্যাকার সব কার্গো বিমান সব যেন অরক্ষিত হয়ে গেল। দেখভাল নেই, মেইনটেনেন্স নেই, এমনকি পাইলট আর সৈনিকদের বেতন দেওয়ার মতো টাকাও নেই সোভিয়েত ইউনিয়ন ভেঙে তৈরি হওয়া দেশগুলোর নতুন সরকারগুলোর কাছে। পৃথিবীর ইতিহাসে খুব কম সময়ই এমন বিশৃঙ্খলতা নেমে এসেছে যেখানে একটি সুপার পাওয়ার ভেঙে পড়ে আর তার অস্ত্রভাণ্ডার পড়ে থাকে এতটা অরক্ষিত অবস্থায়। অনেকেই এই দৃশ্য দেখে ভয় পেয়েছিল, কিন্তু একজন মানুষ এখানে সুযোগ দেখল। ভিক্টর আনাতোলিয়েভিচ বাউট, একজন সাবেক সোভিয়েত মিলিটারি অফিসার। তিনি পড়াশোনা করেছিলেন মস্কোর মিলিটারি ইনস্টিটিউট অফ ফরেন ল্যাঙ্গুয়েজে। শুনতে সাধারণ প্রতিষ্ঠান, কিন্তু পশ্চিমা ইন্টেলিজেন্স অ্যানালিস্টদের মতে এটি ছিল রাশিয়ান সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ-এর ট্যালেন্ট সংগ্রহের জায়গাগুলোর একটি। ভিক্টর বাউট ছিলেন অদ্ভুত ধরনের মানুষ। তিনি বন্দুকও বুঝতেন, আবার মানুষের ভাষাও বুঝতেন। ইংরেজি, ফ্রেঞ্চ, পর্তুগিজ থেকে শুরু করে আফ্রিকান জুলু ভাষাসহ অন্তত 6টি ভাষায় অনর্গল কথা বলতে পারতেন তিনি। যেখানে অন্যরা ধ্বংস দেখত, তিনি দেখতেন ব্যবসা। আর সোভিয়েত পতনের পর তিনি খেললেন তার মাস্টার স্ট্রোক। একদিকে গোটা সোভিয়েত ইউনিয়ন জুড়ে পড়ে আছে বিক্রি করার মতো সামরিক অস্ত্রের বিশাল ভাণ্ডার, অন্যদিকে সোভিয়েত ইউনিয়নের রানওয়েগুলোতে দাঁড়িয়ে আছে বিশাল সব কার্গো বিমান। ভিক্টর বাউটের মাথায় একটা আইডিয়া এসে গেল। অস্ত্র আছে, বিমান আছে, আর ওদিকে দুনিয়ার কোথাও না কোথাও যুদ্ধ হচ্ছে। শুধু একজনকে সাপ্লাই দিতে হবে, আর সেই ব্যবসা করতে তিনি রেডি। কার্গো বিমান কিনে তাতে অস্ত্র ভরে দুনিয়া জুড়ে সাপ্লাই দেওয়ার বুদ্ধি তার মাথায় এসে গেল। 1992 সাল।
সোভিয়েত বিমান বাহিনীর প্রভাবশালী মহলের সঙ্গে যোগাযোগ ব্যবহার করে বাউট কিনে নিলেন 3টি আন্তনভ AN-12 কার্গো প্লেন মাত্র $1,20,000 দিয়ে। যে বিমান $1 মিলিয়ন বিক্রি হওয়ার কথা সেগুলো তিনি কিনেছিলেন প্রায় ভাঙাড়ির দামে। কিন্তু ইউরোপিয়ান ইন্টেলিজেন্স রিপোর্ট বলে ভিন্ন কথা। এই বিমানগুলো নাকি বাউটকে সরাসরি দিয়েছিল রাশিয়ান সামরিক ইন্টেলিজেন্স এজেন্সি GRU। লাভের একটা নির্দিষ্ট পার্সেন্টেজ নিয়েছিল খোদ GRU, দুর্নীতি যাকে বলে। এরপর বাউট হাত বাড়ালো ইউক্রেনের দিকে। ওই সময়ে ইউক্রেনে ফেলে রাখা সোভিয়েত আমলের মোট অস্ত্রের প্রায় 1/3 বাউট এবং তার সহযোগীরা চুরি করে ব্ল্যাক মার্কেটে বিক্রি করে দিয়েছিল, যেখান থেকে তারা পকেটে ঢুকিয়েছিল প্রায় $49 মিলিয়ন। সেই আমলের ডলার, কিন্তু এই আমলের ডলার না। এখন এত বড় অপারেশন চালানোর জন্য তো একটা সেফ জোন দরকার নাকি? প্রাথমিকভাবে বেলজিয়ামের অস্টেন শহরে বেস বসালেও মিডিয়া এবং গোয়েন্দা নজরদারি এড়াতে বাউট তার পুরো অপারেশন সরিয়ে নিল মিডল ইস্টে। 1997 সাল, সংযুক্ত আরব আমিরাতের শারজা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটি ছিল একটি মুক্ত বাণিজ্য এলাকা, যেখানে আইনের কড়াকড়ি ছিল না বললেই চলে। শারজা হয়ে গেল ভিক্টর বাউটের গ্লোবাল বিজনেস সাম্রাজ্যের নার্ভ সেন্টার। সেখানে তিনি তৈরি করলেন তার বিখ্যাত শ্যাডো ফ্লিট বা ছায়া বিমানবহর। রিচার্ড আম্মার চিচাকলি নামের একজন ফাইন্যান্সিয়াল এক্সপার্টকে কাজে লাগিয়ে বাউট তৈরি করলেন ডজন ফ্রন্ট কোম্পানি, যেমন এয়ারচেস, ট্রান্স এভিয়েশন নেটওয়ার্ক এসব। তার হাতে থাকা বিমানগুলোর রেজিস্ট্রেশন করা হতো লাইবেরিয়া বা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের মতো দেশগুলোতে, যেখানে এভিয়েশন আইন বলতে আসলে তেমন কিছুই নেই। সকালে যদি কোনো বিমানের রেজিস্ট্রেশন বাতিল হতো, বিকালের মধ্যে অন্য কোনো দেশে পুনরায় রেজিস্ট্রেশন হয়ে যেত। বাউটের হাতে এভাবে গড়ে ওঠে বিশ্বের অন্যতম বড় প্রাইভেট কার্গো ফ্লিট। তার গোডাউনে ছিল সোভিয়েত ইউনিয়ন থেকে তুলে আনা হাজার হাজার টন প্রাণঘাতী অস্ত্র। আর তার বিজনেসের সেন্টার হলো শারজার মতো সেফ হ্যাভেন। কিন্তু এই অস্ত্রগুলো সে বিক্রি করবে কার কাছে? কে হবে তার কাস্টমার? ভিক্টর বাউট চোখ রাখলেন এমন একটি মহাদেশের দিকে যেখানে মানুষের রক্তের দাম 1 বোতল পানির চেয়েও সস্তা, আফ্রিকা মহাদেশ। সেখান থেকে শুরু হলো তার আসল উত্থান। আর পৃথিবী দেখবে একজন মানুষ কিভাবে যুদ্ধকে ব্যবসায় পরিণত করতে পারে। শুরু হলো মার্চেন্ট অফ ডেথ, ভিক্টর বাউটের আসল খেলা। 90-এর দশক, পশ্চিমা বিশ্ব তখন স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার আনন্দে ব্যস্ত। অনেকে ভাবতেছিল এবার বুঝি পৃথিবীতে শান্তি আসবে। কিন্তু আফ্রিকার মাটিতে ঠিক উল্টো কিছু ঘটতেছিল। সেখানে রাষ্ট্রগুলো ভেঙে যাচ্ছিল, শহর পুড়তেছিল, গ্রাম পুড়তেছিল। আর এই আগুনে নিয়মিত ঘি ঢেলে যাচ্ছেন একজন মানুষ, ভিক্টর বাউট। তার ব্যবসার নিয়ম ছিল খুব সহজ। যেখানে যুদ্ধ আছে সেখানে অস্ত্র যাবে, যেখানে নিষেধাজ্ঞা আছে সেখানে গোপন ফ্লাইট যাবে, যেখানে ব্যাংকিং সিস্টেম নেই সেখানে নগদ টাকা লাগবে না। টাকার বদলে তিনি নিতেন আর এক জিনিস, হীরা, রক্তমাখা হীরা। আজ আমরা যেটাকে বলি ব্লাড ডায়মন্ড। আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায় তখন চলতেছিল গৃহযুদ্ধ। সরকার একদিকে, আর অন্যদিকে জোনাস সাভিম্বির বিদ্রোহী গ্রুপ ইউনিটা। জাতিসংঘের কড়া নিষেধাজ্ঞা থাকার পরও সাভিম্বির প্রধান অস্ত্র সাপ্লায়ার হয়ে ওঠে ভিক্টর বাউট। 2000 সালের বিখ্যাত ফাউলার রিপোর্ট থেকে জানা যায় বাউটের এয়ারচেস কোম্পানির বিমানগুলো ইস্টার্ন ইউরোপ থেকে ভারী অস্ত্র নিয়ে সোজা নামতো অ্যাঙ্গোলা দুর্গম এলাকার রানওয়েগুলোতে। কী ছিল সেসব চালানে? ছিল অত্যাধুনিক SAM-16 অ্যান্টি এয়ারক্রাফট ব্যাটারি, লার্জ ক্যালিবার আর্টিলারি আর মিলিয়ন রাউন্ড গুলি। বিনিময়ে শুধু 1999 সালেই ইউনিটার ডায়মন্ড ট্রেড থেকে বাউটের নেটওয়ার্কে ঢুকেছিল প্রায় $70 মিলিয়ন। লাইবেরিয়ার স্বৈরশাসক চার্লস টেইলর এবং সিয়েরা লিওনের কুখ্যাত বিদ্রোহী গ্রুপ RUF, যারা কিনা তাদের প্রতিপক্ষ এবং ভিন্ন জাতপাতের মানুষদের হাত পা কেটে ফেলত এবং শিশুদের ব্রেইন ওয়াশ করে তাদের হাতে অস্ত্র ধরিয়ে দিত, সৈনিক বানাতো, তাদের হাতেই বাউট তুলে দিয়েছিল ভয়ঙ্কর সব অস্ত্র। বাউটের প্লেনগুলো কখনো সরকারি কার্গো সেজে, কখনো মানবিক সহায়তার নামে, আবার কখনো ভুয়া কোম্পানির নামে ওসব দেশে নিয়ে যেত ভয়াবহ সব অস্ত্র। যেমন একটি ডেলিভারি লিস্টে ছিল MI-8, MI-17, MI-24 অ্যাটাক হেলিকপ্টার, 90টি M93 গ্রেনেড লঞ্চার,
কঙ্কুর এবং স্ট্রেলা অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল আর পাক্কা 5 মিলিয়ন রাউন্ড AK-47 গুলি। তবে আফ্রিকার বাইরে বাউটের সবচেয়ে ভয়ঙ্কর এবং অবিশ্বাস্য খেলাটি চলতে থাকে এশিয়াতে, আফগানিস্তানে। জিওপলিটিক্সের দাবার বোর্ডে ভিক্টর বাউটের কোনো আদর্শ ছিল না, তার একমাত্র ধর্ম ছিল ব্যবসা করে প্রফিট। 1994 সাল, বাউট তখন অস্ত্র সাপ্লাই দিচ্ছে আফগানিস্তানের নর্দার্ন এয়ারলাইন্সের লেজেন্ডারি কমান্ডার আহমদ শাহ মাসুদকে, যিনি ছিলেন তালেবানদের প্রতিপক্ষ। 1995 সালের আগস্ট মাসে ঘটল এক অভাবনীয় ঘটনা, যেটাকে বলা হয় ইয়ারিস্তান ইনসিডেন্ট। বাউটের একটি ইলিওসিন কার্গো বিমানকে মাঝ আকাশে আটকে ফেলেছিল তালেবানদের একটি মিগ ফাইটার জেট। বাউটের ওই বিমানটিকে জোর করে নামানো হলো কান্দাহারে। বিমানে থাকা বাউটের সাঙ্গপাঙ্গ অর্থাৎ রাশিয়ান ক্রুদের জিম্মি করা হলো। বাউটের জায়গায় অন্য কেউ হলে সেখানেই কিন্তু শেষ। আফটার অল, বিমানটি অস্ত্র সাপ্লাই দিচ্ছিল তালেবানদের বিরুদ্ধে। কিন্তু ভিক্টর বাউট কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না, তিনি এই সংকটকে পরিণত করলেন তার জীবনের সবচেয়ে বড় সুযোগে। ক্রুদের সারানোর যে নেগোসিয়েশন, তাতে বাউট সোজা ডিল করে বসলেন খোদ তালেবানদের সাথেই। তালেবানদের তখন লজিস্টিক সাপ্লাই খুব দরকার। বাউট হয়ে উঠলেন তাদের একজন ত্রাতা। পশ্চিমা গোয়েন্দাদের চোখ ফাঁকি দিতে বাউট তার অ্যান্থনভ বিমানগুলোকে আরিয়ানা আফগান এয়ারলাইন্সের নীল সাদা রঙে পেইন্ট করে ফেললেন। সিভিলিয়ান ফ্লাইটের ছদ্মবেশে শুরু হলো তালেবানদের কাছে অস্ত্র সাপ্লাই। বেলজিয়াম ইন্টেলিজেন্সের মতে তালেবানদের ট্যাঙ্ক, হেলিকপ্টার আর আর্টিলারি সাপ্লাই দিয়ে বাউট কামিয়েছিল প্রায় $50 মিলিয়ন। প্যাটার্নটা খেয়াল করুন, সময়টা ছিল 90-এর দশকের শেষ ভাগ। তালেবানরা তখন আফগানিস্তানে আশ্রয় দিয়ে রেখেছিল একজন বিশেষ ব্যক্তিকে, ওসামা বিন লাদেন। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের রিপোর্ট বলতেছে 9/11-এর ঠিক আগে বাউটের সাপ্লাই লাইন আল কায়দার লজিস্টিক নেটওয়ার্কে করে তুলেছিল চরম শক্তিশালী। কিন্তু 9/11-এর পর আমেরিকার হুঁশ হলো। 2002 সালে ইন্টারপোল বাউটের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করলো। এরপর ইউএস ট্রেজারি ডিপার্টমেন্ট বাউটের ভাই সের্গে এবং বাউটের 30টি ফরেন কোম্পানিকে ব্ল্যাকলিস্ট বা কালো তালিকাভুক্ত করলো। বাউটের আমেরিকান অ্যাসেট ফ্রিজ করা হলো। বাউট হয়ে গেল আমেরিকার পাবলিক এনিমি নাম্বার 1। কিন্তু জিওপলিটিক্সের গল্পে বড় জোকসটি কি জানেন? আমেরিকা যাকে হুন্নে হয়ে খুঁজতেছে, যাকে আল কায়দা শক্তিশালী করার জন্য দায়ী করা হচ্ছে, সেই ভিক্টর বাউটকে তখন পেন্টাগন দিয়েছিল $1 মিলিয়ন কন্ট্রাক্ট। কিভাবে? বলতেছি। 2003 সাল, ইরাক যুদ্ধ চলতেছে। বাগদাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তখন বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এয়ারস্পেস। নিচ থেকে ঝাঁকে ঝাঁকে ধেয়ে আসতেছে ইরাকি বাহিনীর সোরা ম্যানপ্যাডস আর অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল। আমেরিকান সিভিলিয়ান কার্গো বিমানগুলো এই মৃত্যু ফাঁদে যেতে সরাসরি অস্বীকৃতি জানালো। কিন্তু যুদ্ধ তো আর থেমে থাকবে না। আমেরিকান সৈন্যদের রসদ থেকে শুরু করে গোলাবারুদ সব কিছুরই তো সাপ্লাই দিতে হবে। ঠিক এই চরম সংকটের মুহূর্তে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা, যারা কিনা সব পারে, এমন এক কাজ করে বসলো যা জিওপলিটিক্যাল ভণ্ডামির ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে রইল। আমেরিকার পেন্টাগন এবং কোয়ালিশন প্রভিশনাল অথরিটি বিশাল সব লজিস্টিক্স কন্ট্রাক্ট দিল কেবিআর, ফেডেক্স এবং ফ্লুরের মতো মার্কিন মেগা কর্পোরেশনগুলোকে। কিন্তু এই কর্পোরেশনগুলো নিজেরা ওই বিপদের মুখে গেল না। তারা আবার এসব কন্ট্রাক্ট সাব কন্ট্রাক্টে দিয়ে দিল শারজা ভিত্তিক কয়েকটি কোম্পানিকে। কোম্পানিগুলোর নাম হলো ইরবিস এয়ার কোম্পানি, ব্রিটিশ গালফ এবং এয়ারবেস। আর এই কোম্পানিগুলোর আসল মালিক কে ছিল বলেন তো? হ্যাঁ, ঠিকই ধরছেন, সেই ভিক্টর বাউট। যে লোকটাকে আমেরিকা ব্ল্যাকলিস্ট করে রেখেছে, যার নামে ইন্টারপোলের অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হয়েছে, সেই লোকটার শ্যাডো ফ্লিট দিয়েই ইরাকে মার্কিন সৈন্যদের রসদ সাপ্লাই দেওয়া হচ্ছে। ভাবুন একবার, সাবেক সোভিয়েত ইউনিয়নের পাইলটরা যারা আফ্রিকার ওয়ার জোনে বিমান চালিয়ে অভ্যস্ত, তারা অবলীলায় বাউটের হয়ে বাগদাদে ল্যান্ড করতে লাগলো। স্কেলটা কত বড় ছিল জানেন? শুধু 2004 সালের জানুয়ারি থেকে মে মাসের মধ্যেই মাত্র 5 মাসে বাউটের ইরবিস এয়ার কোম্পানি বাগদাদে 92 বার বিমান ল্যান্ডিং করিয়েছিল। কিন্তু বাউট তো ইউএস ট্রেজারি ডিপার্টমেন্টের ব্ল্যাকলিস্টে ছিল। তাহলে এই ডিলগুলো হলো কিভাবে? এখানে বাউটের চরম ধূর্ততা। সে তার ব্ল্যাকলিস্টেড কোম্পানিগুলোর নাম পাল্টে ফেলল, মলডোভা এবং সাইপ্রাসে নতুন শেল কোম্পানি খুলল। কিন্তু কোম্পানির নাম পাল্টালেও ফোন নাম্বার এবং অফিসের ঠিকানা হুবহু আগেরগুলোই রেখে দিল।
আমেরিকান মিডিয়া এবং ডেমোক্রেটিক সেনেটর রাসেল ফেইনগোল্ড যখন এই কেলেঙ্কারির কথা ফাঁস করলো, তখন পেন্টাগনের ভিতরে রীতিমতো ভূমিকম্প শুরু হয়ে গেল। একজন আমেরিকান মিলিটারি অফিসিয়াল অত্যন্ত নির্লজ্জভাবে স্বীকার করেছিল, দে ডোন্ট চেক বিকজ দে ডোন্ট কেয়ার। অবশেষে এলো 2005 সালের 31শে জানুয়ারি। তৎকালীন মার্কিন ডেপুটি সেক্রেটারি অফ ডিফেন্স পল উইলফউডস একটি ডিক্লাসিফাইড লেটারে আনুষ্ঠানিকভাবে স্বীকার করতে বাধ্য হন যে হ্যাঁ, ইউএস আর্মি এবং কোয়ালিশন ফোর্স ভিক্টর বাউতের কোম্পানির সাথে বিজনেস করেছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? আমেরিকান ট্যাক্স পেয়ারদের এই মিলিয়ন মিলিয়ন ডলার পকেটে পুরে বাউট সেই টাকা আবার ইনভেস্ট করেছিল কঙ্গো আর নাইজার ডেল্টার ভয়ঙ্কর সব বিদ্রোহীদের অস্ত্র সাপ্লাই দেওয়ার কাজে। 2007 সাল। আমেরিকা এতদিনে বুঝে গেছে তারা চরম ভুল করে ফেলেছে। ভিক্টর বাউটকে থামাতেই হবে। শুধু স্যাংশন বা নিষেধাজ্ঞা দিয়ে এই মার্চেন্ট অফ ডেট থামানো যাবে না। সে আইনের ফাঁক গলে বারবার বেরিয়ে যাবে। তাকে থামাতে হলে এমন একটি ফাঁদ পাততে হবে যেখান থেকে সে আর কোনোদিন বের হতে না পারে। শুরু হলো আমেরিকার ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন বা ডিইএর স্পেশাল অপারেশন ডিভিশনের আন্ডারকভার অপারেশন, কোড নেম অপারেশন রিল্যান্টলেস। এখন হিসাব দেখুন, যেহেতু বাউট কোনো ড্রাগ ডিলার নয়, তাই তাকে ধরতে ডিইএ একটি বিশেষ আইনি ফাঁদ ব্যবহার করলো, নার্কো টেরোরিজম। অর্থাৎ প্রমাণ করতে হবে যে বাউট এমন কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে অস্ত্র দিচ্ছে যারা আমেরিকানদের হত্যা করতে চায়। বাউটকে পাকড়াও করতে কাউকে না কাউকে তো পাঠাতে হবে বাউটের ইনার সার্কেলের ভেতরে। আর এই কাজে ডিইএ মাঠে নামালো তাদের সেরা 2 আন্ডারকভার এজেন্ট। একজন কার্লোস সাগাস্তুমে, যার কোড নেম ছিল এদোয়ার্দো। ইনি ছিলেন গুয়াতামালার প্রাক্তন মিলিটারি ইন্টেলিজেন্স অফিসার। অন্যজন হলো রিকার্দো জাদ্দানেরো, যার কোড নেম ছিল এল কমান্দান্তে। তারা দুজনেই সাজলো কলম্বিয়ার কুখ্যাত মার্কসিস্ট গেরিলা গ্রুপ ফার্কের শীর্ষ নেতা। প্রথম টোপ ফেলা হলো 2008 সালের 10 জানুয়ারি ক্যারিবিয়ান দ্বীপ কিউরাসাওতে। ডিইএর এজেন্টরা যোগাযোগ করলো বাউটের একজন পুরনো সাগরেদ অ্যান্ড্রু স্মুলিয়ানের সাথে। তাকে অফার করা হলো $12 মিলিয়ন ক্যাশ। বিনিময়ে তারা চাইলো বিশাল এক অস্ত্রের চালান, বিশেষ করে সারফেস টু এয়ার মিসাইল বা স্যাম সিস্টেম। $12 মিলিয়ন এই বিশাল টোপ গিলে ফেললো স্মুলিয়ান। সে সোজা উড়ে গেল রাশিয়ার মস্কোয় তার বস ভিক্টর বাউটকে খবর দিতে। এরপর রোমানিয়ায় একটি গোপন মিটিংয়ে স্মুলিয়ান ডিই এজেন্টদের হাতে একটি ডিজিটাল মেমোরি স্টিক তুলে দিল। তাতে ছিল 100টি সারফেস টু এয়ার মিসাইল এবং আর্মার্ড পিয়ার্সিং রকেট লঞ্চারের স্পেসিফিকেশন। স্মুলিয়ান গর্ব করে বলল, অস্ত্রগুলো বুলগেরিয়ায় রেডি অবস্থায় আছে এবং ভিক্টর বাউটের কাছে এমন ডেলিভারি সিস্টেম আছে যা দিয়ে কমব্যাট প্যারাসুটের মাধ্যমে অস্ত্রগুলো সরাসরি কলম্বিয়ার জঙ্গলে এয়ারড্রপ করা যাবে। ডেলিভারি চার্জ মাত্র $5 মিলিয়ন। এখন $12 মিলিয়ন লোভ ভিক্টর বাউটকে অন্ধ করে দিল। সে মস্কোর নিরাপদ আশ্রয় ছেড়ে বেরিয়ে এলো। ডিল ফাইনাল করার জন্য ব্যাংককে সরাসরি মিটিং করতে রাজি হয়ে গেল। 6 মার্চ 2008 ব্যাংককের 5 স্টার সোফিটেল হোটেলের 27 তলার কনফারেন্স রুম। বাউট বসে আছেন ফার্কের নেতা সেজে আসা ওই 2 মার্কিন ডিই এজেন্টের সামনে। নিজের হাতে একটি নোটপ্যাডে লিখে দিলেন $12 মিলিয়ন ওয়েপন লিস্ট। কী ছিল সেই লিস্টে? 700 থেকে 800 সারফেস টু এয়ার মিসাইল, 5000 AK-47 রাইফেল, 20,000 ফ্র্যাগমেন্টেড গ্রেনেড, 740টি মর্টার, 350টি স্নাইপার রাইফেল, 1 কোটি রাউন্ড গুলি এবং C4 এক্সপ্লোসিভ। কিন্তু আমেরিকানরা তো ফাঁদ পেতেছে তাকে গ্রেপ্তার করে আমেরিকা নিয়ে যেতে। আর এজন্য দরকার এটা দেখানো যে তিনি আমেরিকানদের জন্য হুমকি। তিনি আমেরিকানদের হত্যা করতে চাচ্ছেন আর আমেরিকান কোর্টে এটা প্রমাণ করতে হবে। এজন্য পাতা হলো আরেকটি ফাঁদ। পুরো মিটিংটা গোপনে রেকর্ড করা হচ্ছিল। স্পেশাল এজেন্ট এদোয়ার্দো সরাসরি বাউটকে বলল, উই ওয়ান্ট টু নক ডাউন দোজ আমেরিকান হেলিকপ্টার্স, স্টার্ট ব্লোয়িং দ্য হেড অফ আমেরিকান পাইলট। এটা ছিল একটা টোপ। বাউট বিন্দুমাত্র দ্বিধা না করে উত্তর দিয়ে দিল, ইয়েস, লুক, দে আর আফটার মি টু, দে আর অলসো মাই এনিমি। ব্যাস, কথাটি রেকর্ড হয়ে গেল। কিছুক্ষণ পরেই বিকট শব্দে দরজা ভেঙে ভেতরে ঢুকলো থাই পুলিশ এবং আমেরিকান এজেন্টরা। মুহূর্তের মধ্যে পুরো কনফারেন্স রুম ঘেরাও। বিশ্বের সবচেয়ে দুর্ধর্ষ অস্ত্র ব্যবসায়ী, যিনি বছরের পর বছর CIA এবং MI6-এর চোখে ধুলা দিয়েছেন, তিনি বুঝতে পারলেন তার দৌড় আপাতত শেষ। এরপর শুরু হলো দীর্ঘ আইনি লড়াই।
2010 সালে বাউটকে আমেরিকায় এক্সট্রাডিশন করা হলো, অর্থাৎ নিয়ে যাওয়া হলো। 2011 সালে আমেরিকার ফেডারেল কোর্টে তাকে 25 বছরের কারাদণ্ড দিয়ে পাঠানো হলো ম্যাক্সিমাম সিকিউরিটি জেলে। সবাই ভেবেছিল মার্চেন্ট অফ ডেথ ভিক্টর বাউটের চ্যাপ্টার চিরতরে ক্লোজড, কিন্তু তারা ভুল ভেবেছিল, কারণ ভিক্টর বাউটের দেশটির নাম রাশিয়া, আর সেই দেশের প্রেসিডেন্ট সাবেক কেজিবি অফিসার ভ্লাদিমির পুতিন। আমেরিকার ম্যাক্সিমাম সিকিউরিটি জেলে বাউট কাটালেন 14টি বছর। পুরো বিশ্ব ভুলে গিয়েছিল ভিক্টর বাউটের নাম, কিন্তু একজন ভোলেনি, ভ্লাদিমির পুতিন। বাউটের মতো ডার্ক অ্যাসেটদের কখনো এক্সপায়ারি ডেট হয় না। 2022 সালের ফেব্রুয়ারি মাস, রাশিয়া ইউক্রেন যুদ্ধের ঠিক আগ মুহূর্ত, মস্কো এয়ারপোর্টে গ্রেপ্তার হলেন আমেরিকান বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রাইনার। অপরাধ, তার লাগেজে পাওয়া গেল সামান্য পরিমাণ গাঁজা। আমেরিকান আইনে এটা হয়তো কোনো বড় অপরাধ না, কিন্তু রাশিয়ান কোর্টে তাকে সাজা দিয়ে সোজা 9 বছরের জন্য পাঠিয়ে দেওয়া হলো সাইবেরিয়ার একটি কুখ্যাত জেলে। ওদিকে বাইডেন প্রশাসন যে কোনো মূল্যে গ্রাইনারকে দেশে ফেরাতে চায়। আমেরিকানরা প্রস্তাব দিল বন্দি বিনিময়ের। রাশিয়াতে বন্দি থাকা গ্রাইনার এবং একজন সাবেক আমেরিকান মেরিন সেনা পল হুইলানের বিনিময়ে তারা ডিল করতে রাজি। ভ্লাদিমির পুতিন মুচকি হাসলেন। রাশিয়ানদের চোখে পল হুইলান একজন স্পাই, সেহেতু তার বিনিময়ে রাশিয়ানরা চাইল আমেরিকাতে বন্দি ভ্লাদিমির ক্রাসিকভের মতো একজন রাশিয়ান স্পাইকে। কিন্তু ব্রিটনি গ্রাইনার তো শুধুই একজন সাধারণ মার্কিন নাগরিক। তিনি ধরা পড়েছেন কি জন্য? গাঁজা রাখার দায়ে। ওদিকে ভিক্টর বাউটকে গ্রেপ্তার করেছিল কারা? আমেরিকার ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন বা ডিইএ, যাদের অন্যতম কাজ হলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করা। সুতরাং পুতিন এমন এক দাবি করে বসলেন যা শুনে বাইডেনের মাথা ঘুরে গেল। পুতিন বললেন, গ্রাইনারকে চাও? তাহলে ভিক্টর বাউটকে ফেরত দাও। অবশেষে 8ই ডিসেম্বর 2022 সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আল বাতেন এক্সিকিউটিভ এয়ারপোর্টে একটি বন্দি বিনিময় দেখল পুরো বিশ্ব। একদিকে হেঁটে আসতেছে একজন সাধারণ মার্কিন বাস্কেটবল খেলোয়াড়, আর তার ঠিক পাশ দিয়ে আমেরিকান কাস্টাডি থেকে মুক্ত হয়ে রাশিয়ান প্রাইভেট জেটের দিকে হেঁটে যাচ্ছেন সেই মানুষটি যিনি গত 2 দশক ধরে পুরো পৃথিবীর যুদ্ধ বাণিজ্যকে প্রভাবিত করে এসেছেন। কিন্তু এখানেই সবচেয়ে বড় প্রশ্নটি হলো, কেন ভ্লাদিমির পুতিন একজন আর্মস ডিলারকে ছাড়িয়ে নিতে এতটা মরিয়া ছিলেন? পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো অনেক আগেই একটি ভয়ঙ্কর সমীকরণ মিলিয়ে ফেলেছিল। সেটা হলো ভিক্টর বাউট কোনো সাধারণ অস্ত্র ব্যবসায়ী নন। রয়্যাল ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউটের রাশিয়ান সিকিউরিটি এক্সপার্ট ডক্টর মার্ক গ্যালিটিও অত্যন্ত স্পষ্টভাবে বলেছিলেন, বাউট ওয়াজ অলমোস্ট সার্টেনলি এ জিআরইউ এজেন্ট অর অ্যাটলিস্ট এ জিআরইউ অ্যাসেট। অর্থাৎ বাউট নিশ্চিতভাবেই রাশিয়ান মিলিটারি ইন্টেলিজেন্স জিআরইউ এর একজন এজেন্ট অথবা তাদের কোনো এক অ্যাসেট। বাউটের পুরো জীবনের দিকে তাকালেও রাশিয়ান স্টেট প্রোটেকশন বা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার এমন সব প্রমাণ পাওয়া যায় যা রীতিমতো শিউরে ওঠার মতো। আসুন এবার হিসাব মিলাই। প্রথমত, ইগোর শেচিন কানেকশন। 80-র দশকে মোজাম্বিক এবং অ্যাঙ্গোলায় বাউটের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছিল ইগোর শেচিন। কে ইগোর শেচিন? তিনি পরবর্তীতে রাশিয়ান ডেপুটি প্রাইম মিনিস্টার হয়েছিলেন, তেল কোম্পানি রোজনেফটের সিইও এবং ভ্লাদিমির পুতিনের সবচেয়ে শক্তিশালী সেলাবাকি বা ছায়াসঙ্গী। দ্বিতীয়ত, কেজিবি ফ্যামিলি ট্রি। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী বাউটের শ্বশুর ছিল স্বয়ং কেজিবির একজন ডেপুটি চেয়ারম্যান, অর্থাৎ সোভিয়েত ইন্টেলিজেন্স অ্যারিস্টোক্রেসির একেবারে শেকড়ে ছিল বাউটের অবস্থান। তৃতীয়ত, দ্য গ্রে মার্কেট ডকট্রিন। জিআরইউ বাউটকে ব্যবহার করত অস্ত্রের গ্রে মার্কেট নিয়ন্ত্রণ করার জন্য। বাউটের মাধ্যমে রাশিয়া আফ্রিকার মতো জায়গাগুলোতে নিজেদের জিওপলিটিক্যাল প্রভাব বিস্তার করত, আবার অফিসিয়ালি সব দায় অস্বীকার করার সুযোগও পেত, অর্থাৎ প্লজিবল ডিনায়াবিলিটি। এমনকি আমেরিকাতে বন্দি থাকার সময় বাউটের মিলিয়ন মিলিয়ন ডলারের আইনি খরচ কে জিগিয়েছিল জানেন? প্রাপ ফ্রন্ট, যা মূলত ক্রেমলিনের একটি গোপন ফান্ড, যার কাজই হলো বিদেশে আটকে পড়া রাশিয়ান স্পাইদের সাপোর্ট দেয়া। পুতিন ভিক্টর বাউটকে ফিরিয়ে এনেছেন কারণ বাউট কখনো মুখ খোলেনি। তিনি রাশিয়ার প্রতি তার লয়ালিটি প্রমাণ করেছিল। এসব ছাড়াও কিন্তু আরও একটি ইকুয়েশন ছিল। রাশিয়ান ভাড়াটে সেনা দল ওয়াগনার গ্রুপের নাম তো নিশ্চয়ই মনে আছে। সারা দুনিয়াতে নানাবিধ কর্মকাণ্ড চালাতো ওয়াগনার গ্রুপ। ইউক্রেন যুদ্ধের প্রথম দিকে রুশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে বসে ওয়াগনার গ্রুপ, কিন্তু তারা ব্যর্থ হয়েছিল এবং ওয়াগনার গ্রুপের পতন হয়। এই ওয়াগনার গ্রুপের পতনের পর রাশিয়ার নতুন করে লজিস্টিক নেটওয়ার্ক দরকার।
পশ্চিমা গোয়েন্দাদের ধারণা ভিক্টর বাউট সেই মাস্টার মাইন্ড যিনি প্রস্তুত হচ্ছেন এই সাম্রাজ্যের হাল ধরতে। খেলা শেষ হয়নি, খেলা কেবল নতুন লেভেলে প্রবেশ করলো। তো আজ এ পর্যন্তই। কিভাবে পুতিনের উত্থান হলো আর কিভাবে রাশিয়ার মতো দেশের ক্ষমতা এতকাল পুতিন ধরে রেখেছেন সে বিষয়ে আমার এই 2টি ভিডিও আছে, দেখতে পারেন। আর এমন ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার সাপোর্ট চ্যানেলটি গ্রো করতে হেল্প করবে। আর বিনিময়ে আপনি জানতে পারবেন ইন্টারেস্টিং কিছু, যা বন্ধুবান্ধবের আড্ডায় কাজে লাগবে। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।